হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। রাতের নিস্তব্ধতা চিরে বেডসাইড টেবিলের ওপরে রাখা মুঠোফোনটি বিকট শব্দে বেজে উঠল। গভীর ঘুমে মগ্ন আলভির কানে সেই কর্কশ শব্দ পৌঁছাতেই খানিকটা সময় লাগলো। ঘুমের ঘোরে চরম বিরক্ত হয়ে সে চোখ দুটো আধবোজা অবস্থাতেই খোলার চেষ্টা করলো। হাতড়ে হাতড়ে টেবিল থেকে ফোনটা তুলে নিল সে। স্ক্রিনে কে কল করেছে সেসব কিছুর দিকে নজর না দিয়েই অবহেলার সাথে কলটা রিসিভ করে কানের কাছে ধরল আলভি। ঠিক তখনই ওপাশ থেকে ভেসে এলো শারিমের গম্ভীর ও ব্যস্ত কণ্ঠস্বর। আলভি, একদম সময় নষ্ট না করে ঠিক 5 মিনিটের মধ্যে রেডি হয়ে নাও, এক্ষুনি ফেরিঘাটে পৌঁছাতে হবে। শারিমের গলার স্বর শুনে আলভির সমস্ত ঘুম যেন এক ঝটকায় উবে গেল। বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল তার। মুহূর্তের মধ্যেই চোখ দুটি বড় বড় করে বিছানার ওপর ধরফরিয়ে লাফিয়ে উঠল সে। কিছুটা ভয়ে আর আচমকা চমকে গিয়ে নিজের বুকে 2-3টে থুতু ছিটালো আলভি। যেন বুকের ভেতরে অনবরত হতে থাকা অস্বাভাবিক ধরফরানি একটু হলেও কমে। নিজের অস্থিরতা সামলে নিয়ে আধো তোতলা স্বরে প্রশ্ন করে উঠল আলভি, না মানে স্যার, এত রাতে ফেরিঘাটে আবার কী কাজ? কিছু কি হয়েছে নাকি? শারিম ওপাশ থেকে সংক্ষিপ্ত কণ্ঠে জবাব দিল, একটা মার্ডার কেস, বাকিটা ঘাটে পৌঁছালে জানতে পারবে। আমি আর বাবা ইতিমধ্যেই বেরিয়ে পড়েছি, এখনো পৌঁছাইনি। তুমি দেরি না করে দ্রুত চলে এসো। মার্ডার কেস শুনতেই আলভির মুখের অবয়ব নিমিষেই বদলে গেল। চটজলদি জবাব দিল সে, জি স্যার, আমি আসছি এক্ষুনি। কলটা কেটে যেতেই আর 1 সেকেন্ডও আলসেমি করল না আলভি। বিছানা ছেড়ে এক লাফে নেমে সোজা ওয়াশরুমের দিকে দ্রুত পায়ে এগিয়ে গেল ফ্রেশ হয়ে নেওয়ার জন্য। ফেরিঘাটে থমথমে বাতাসে এক ভয়াল নীরবতা ভাসছে। গাড়ির চাকা পিচের রাস্তার সজোরে ঘর্ষণ খেয়ে থেমে যেতেই আরিশান, মৃধা আর শারিম নিচে নেমে এলো। গাড়ি থেকে নামা মাত্রই চারপাশ থেকে পুলিশের একটা বড় বেষ্টনী তাদের ঘিরে ধরল। বর্তমান সরকারের দুজন দায়িত্বশীল মন্ত্রী হিসাবে আরিশার, মৃধা আর স্বামীরের বিন্দুমাত্র ত্রুটি রাখতে চায় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘাটের চারপাশে উৎসুক জনতা ভিড় আর ফ্ল্যাশলাইটের আলোক রশ্মি রাতের অন্ধকারকে আরও বিভ্রান্তকর করে তুলেছে। একটু দূরেই পুরো সিআইডি টিমকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে আয়ুষ। তার মুখের অবয়ব কঠিন এবং থমথমে। তার থেকে কিছুটা তফাতে নদীর পাড় ঘেঁষে পোস্টমর্টমের প্রাথমিক প্রক্রিয়ার জন্য রাখা হয়েছে লাশটি। ফরেন্সিক এক্সপার্ট ডক্টর স্যানেশ খুব সতর্কতার সাথে বডি পর্যবেক্ষণ করছেন। শারিম ভিড় ঠেলে সোজা আয়ুষের দিকে এগিয়ে গেল। শারিমকে দেখে আয়ুষ চোখ তুলে তাকালো। আয়ুষের মুখের গম্ভীর ভাব দেখে শারিম ওর সামনে দাঁড়ালো। সে সরাসরি প্রশ্ন ছুড়ে দিল, হোয়াটস দ্য প্রবলেম আয়ুষ? খুনের ব্যাপারে কিছু জানতে পারলি? আয়ুষ কয়েক সেকেন্ড একদম নিশ্চুপ রইল। সে ঠিক কী বলবে বা কিভাবে শুরু করবে ভেবে পাচ্ছিল না। দূরে আরিশান, মৃধা কয়েকজন উপদস্থ পুলিশ অফিসারের সাথে গম্ভীর মুখে কথা বলছে। আয়ুষ একবার সেদিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে অত্যন্ত ধীর গলায় শারিমকে জিজ্ঞেস করলো, জেবা কোথায়? হুট করেই এই রকম সিচুয়েশনে জেবার প্রসঙ্গ উঠতেই শারিম ভীষণ অবাক হলো। সে একটু ভ্রু কুঁচকে বলল, এত রাতে ও নিশ্চয়ই পেতনি সেজে তোর সঙ্গে দেখা করতে আসবে না, বাড়িতেই থাকবে। হুট করে ওর কথা কেন আসছে এখানে? আয়ুষ একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলে বিষণ্ণ কণ্ঠে বলল, আঙ্কেলকে বলিস ওকে যেন একটু সামলে রাখে। এই মুহূর্তে মেয়েটার ওনাকে বড্ড বেশি প্রয়োজন। শারিম আয়ুষের কথার আগামাথা কিছুই বুঝতে পারল না। কিছুটা বিরক্ত হয়েই বলল, তুই ধাঁধা বলা বন্ধ করবি? আমি তোর কাছে এই খুনের বিষয়ে জানতে চাইছি। আর তুই এখানে জেবাকে নিয়ে পড়েছিস। ওকে সামলানোর জন্য ওর স্বামী তো আছেই, সে ঠিক সামলে নেবে। তুই আগে মূল কাজের প্রসঙ্গে আয়। আয়ুষের চোখ দুটো বন্ধ করে শান্ত গলায় বলল, আমি কাজের ব্যাপারেই বলছি শারিম। শারিম আরও অধৈর্য হয়ে উঠল, মানে কি? পরিষ্কার করে খুলে বল আমাকে। আয়ুষ এবার হাত তুলে কিছুটা দূরে সাদা কাপড়ে ঢাকা লাশটার দিকে ইঙ্গিত করে বলল, ওই লাশটা দেখ, শরীরটাকে 18টা খণ্ডে কেটে টুকরো টুকরো করা হয়েছে। খুনি অত্যন্ত নৃশংস হলেও তার হাত ছিল ভীষণ পাকা। খুনের ধরন দেখে মনে হচ্ছে এটা
এটা খুব প্রফেশনাল কোনো সার্জিক্যাল কাজ, যেমনটা একজন দক্ষ ডাক্তার করে থাকে। আর সবচেয়ে বড় কথা, ভিকটিমের দুটো কিডনি মিসিং। মনে হচ্ছে খুনি খুব নিখুঁতভাবে সেগুলো শরীর থেকে আলাদা করে নিয়ে গেছে। শারিম অত্যন্ত মনোযোগ দিয়ে আয়ুষের কথাগুলো শুনল। আপাত দৃষ্টিতে বাহিরে শান্ত থাকলেও শারিমের মাথার ভেতরে একের পর এক সমীকরণ মিলতে শুরু করেছে। এক অদৃশ্য ঝড়ের আভাস পাচ্ছে সে। আয়ুষ আবার বলতে শুরু করলো, ডিএনএ রিপোর্টটা হাতে এলেই খুনির মূল পরিচয়টা আরও স্পষ্ট হবে। শারিম জিজ্ঞেস করলো, কিভাবে? আয়ুষ বলল, অনুপমার লাস্ট লোকেশন ট্র্যাক করে একটা সন্দেহজনক জায়গার সন্ধান পাওয়া গেছে। আমাদের ধারণা খুনটা ওখানেই হয়েছে। সেখান থেকে কিছু ব্লাড স্যাম্পল আর একটা হাতঘড়ি উদ্ধার করা গেছে। ওই ঘড়ির মালিকের খোঁজ এখনো চলছে। শারিম চকিত চোখে তাকালো। তুই ঠিক কি বলতে চাইছিস? এসবের পেছনে অনুপমা জড়িত? আয়ুষ ঠান্ডা মাথায় জবাব দিল, এখনই 100% শিওর বলতে পারছি না, তবে ওকে অবিশ্বাস করারও কোনো সুযোগ নেই। কথাটা বলেই আয়ুষ হঠাৎ থেমে গেল। তারপর বেশ কিছুটা সময় নীরব থেকে হঠাৎ করে জিজ্ঞেস করলো, আন্তারা আন্টি আজ সারাদিন কোথায় ছিলেন শারিম? মায়ের প্রসঙ্গ উঠতেই শারিম স্তব্ধ হয়ে গেল। তার মস্তিষ্ক এক লহমায় খেলে গেল দুপুরের ঘটনাটা। বাড়ি ফেরার পর দেখেছিল আন্তারা মৃধা তখন বাড়িতে ছিলেন না, তিনি ফিরেছিলেন একদম সন্ধ্যায়। তবে কি? শারিমের চোয়াল শক্ত, আরও শক্ত হয়ে উঠল। গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে আসছে। এই জীবনে তাকে আর কত কদর্য সত্যর মুখোমুখি হতে হবে। নিজের জন্মদাতা মা, যার আঁচলের নিচে নিরাপত্তা পাওয়ার কথা ছিল, সেই মাই আজ তার জীবনের সবচেয়ে বড় আতঙ্ক আর রহস্যময় নাম। শারিম আর কিছু ভাবতে পারছিল না। তার পুরো শরীর অবশ হয়ে আসছিল। শারিমের এমন বাকরুদ্ধ অবস্থা দেখে আয়ুষ বুঝে গেল শারিমের ভেতরের যুদ্ধটা। কিন্তু এই মুহূর্তে তারও হাত পা বাঁধা। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই লাশটা কার? সেটা আইডেন্টিটি জানতে চাইবি না? শারিমের নিজের বিক্ষুব্ধ ভাবনা থেকে বেরিয়ে এসে শুকনো মুখে জিজ্ঞেস করলো, কার লাশ? কোন পরিচয় পাওয়া গেছে? আয়ুষ নিচু কণ্ঠে জবাব দিল, ওই যে টুকরো টুকরো করে রাখা লাশটা দেখতে পাচ্ছিস, ওইটা জেবার বাবার, সোলেমান আঙ্কেলের। কথাটা যেন শারিমের মাথায় এক তীব্র বাজ হয়ে আছড়ে পড়ল। সে তীব্র বিস্ময়ে হা করে বলল, হোয়াট? আর ইউ সিরিয়াস আয়ুষ? শারিম পুরো থ মেরে দাঁড়িয়ে রইল। তার হাত পা যেন নিমিষেই প্রাণহীন হয়ে পড়েছে। সে যা শুনল তা কি সত্যিই শুনেছে? নিজের কানকেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার। নিজেকে ভুল প্রমাণ করার এক মরিয়া চেষ্টা নিয়ে সে আবারও বলল, হাউ ইজ দিস পসিবল? এটা সত্যি হতে পারে না। আয়ুষ ব্যথিত মুখে ধীরে ধীরে মাথা নাড়ল। শারিম এবার নির্মম সত্যিটা মেনে নিতে বাধ্য হলো। তার মাথা পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। শারিমের এই বিচলিত রূপ দেখে আয়ুষ একটু অবাক হয়ে বলল, তুই এত রিয়্যাক্ট করছিস কেন শারিম? পরিস্থিতি কঠিন জানি, কিন্তু শারিম নিজের মাথা হাত দিয়ে চিৎকার করার মতো করে অস্ফুট স্বরে বলে উঠল, ওহ গড ড্যাম ইট, যেবার বাবার থেকে ডিভোর্স চায় আর আমি কিনা? শিট শিট। আয়ুষ শারিমের কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করলো। রিল্যাক্স শারিম, পরিস্থিতি এখন আমাদের হাতের বাহিরে চলে গেছে। পারিবারিক ঝামেলা পরে মেটানো যাবে, কিন্তু এখন সবচেয়ে আগে জেবাকে সামলাতে হবে। মেয়েটার জীবনে এত বড় এক ঝড় নেমে এসেছে, এই মুহূর্তে আঙ্কেলকে ওর পাশে থাকা বড্ড বেশি দরকার। শারিম নিরুপায় হয়ে মাথা নেড়ে সায় দিল। দূর থেকে দেখা যাচ্ছে আরিশার মৃধাকে। ওনার মুখের অবয়বও এখন একদম শোচনীয়, চোখ দুটো লাল। এতক্ষণে উনিও নিশ্চয়ই লাশের পরিচয় জেনে গেছেন। শারিম দূর থেকেই বাবার সেই অসহায় নিঃস্ব চেহারাটার দিকে তাকিয়ে একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলল। জীবনে প্রথমবার এই শক্ত সমর্থ লোকটার জন্য শারিমের বুকটা হাহাকার করে উঠল। আহারে, তার বাবাটা এমনিতেই তার সংসারটা জমে ওঠার আগেই খসে যেতে চলেছে, তার ওপর এই নতুন শোকের কালো ছায়া।
সুখ যেন আরিশার মৃধার ভাগ্যে লেখা নেই। একের পর এক ঝড়ঝাপটা লেগেই আছে। আর শারীম খুব ভালো করেই জানে এই সব কটি কালবৈশাখী ঝড়ের পেছনে অদৃশ্য সূত্রধর আর কেউ নয়, তার নিজেরই জন্মধাত্রী মা। মা শব্দটা পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ হলেও শারীমের কাছে এখন এই শব্দটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত কাঁটা হয়ে বিঁধছে, যে কাঁটা তার পুরো অস্তিত্বকে প্রতিনিয়ত রক্তাক্ত করে চলেছে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে চারপাশের নিস্তব্ধতা যেন আরও গাঢ় হয়ে উঠেছিল। অরির ঘরের বিছানার পাশ ফিরে একা জেগে জেগে শুয়ে আছে জেবা। পাশে অরি একদম ঘুমে কাদা হয়ে পড়ে আছে। তবে জেবার দু চোখের পাতা এক করার বিন্দুমাত্র সাধ্য নেই। তার মাথার ভেতরে একটানা ঝড় বয়ে চলেছে, যার প্রতিটি কেন্দ্রবিন্দু জুড়ে কেবলই একজন মানুষ, আরিশান মৃধা। আন্তারা মৃধার ঘরের যে দৃশ্যটা সে নিজের চোখে দেখে এসেছে তা বারবার চোখের সামনে এক অলঙ্ঘনীয় অভিশাপের মতো ভেসে উঠছে। যে বা হাজার চেষ্টা করেও সেই দৃশ্যটা নিজের স্মৃতিপট থেকে মুছে ফেলতে পারছে না। কিন্তু পরক্ষণেই নিজের ভেতরের এই অবাধ্য কষ্টটাকে প্রশমিত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে সে ভাবল, এমন তো হওয়ার কথাই ছিল। আন্তারা মৃধা আরিশার মৃধার প্রথম স্ত্রী, ওনার জীবনে তো সেই প্রথম স্থান অধিকার করে বসে আছে। লোকটা তো কেবল ছেলের চাপে আর পরিস্থিতির শিকার হয়ে জেবাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। জেবা তো সব জেনে বুঝেই এই আগুনের কুণ্ডুলিতে লাফ দিয়েছিল। তবে আজ কেন লোকটাকে অন্য কারো পাশে দেখলে তার বুকটা এভাবে ছিঁড়ে যাচ্ছে? হয়তো এটাই নারীর মন। ভালোবাসার মানুষকে কখনোই অন্য কারোর সাথে ভাগ করে নিতে পারে না তারা। কিন্তু ন্যায় বিচারের দাঁড়িপাল্লায় মাপতে গেলে আন্তারা মৃধাও তো সমান অধিকার রাখেন ওনার উপর, বরং আন্তারা মৃধার অধিকারটাই যেন অনেকটা বেশি। তিনি আরিশান মৃধার প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী আর ওনার একমাত্র সন্তানের মা। আর সে তো মাত্র কয়েকদিনের এক উড়ে এসে জুড়ে বসাবে। কোথায় আন্তারা মৃধার সাথে ওনার বহু বছরের সাজানো সংসার, আর কোথায় তার এক মাসও না হওয়া এই নামমাত্র বৈবাহিক জীবন? লোকটা তো শুরুতেই তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিল সে জেবাকে কেবল একটা দায়িত্ব মনে করে, তাকে ভালোবাসার কোনো প্রতিশ্রুতি তো তিনি কখনোই দেননি। তবুও জেবার এই বেহায়া মনটা যেন আরিশার মৃধা ছাড়া আর কিছুই বোঝে না। ভাবতেই জেবার চোখের কোণ বেয়ে নীরবে টপ টপ করে অশ্রুবিন্দু গড়িয়ে পড়তে লাগলো বালিশে। সেই জলটুকু হাত দিয়ে মুছে ফেলার মতো কোনো তাগিদ বা অনুভূতিও তার ভেতরে অবশিষ্ট রইল না। সব দিক থেকে নিঃস্ব হয়ে গেল হয়তো। নারী মন এমনই অসহায় হয়ে পড়ে। শৈশব থেকেই তো ভাগ্য তার সাথে নিষ্ঠুর খেলা খেলেছে। জন্মদাত্রী মাকে হারানো খুব ছোটবেলায়, আর বাবাকে কোনো দিন নিজের পাশে না পাওয়া। সবশেষে জীবনের এই তপ্ত মরুভূমিতে যাকে একটু আশ্রয়ের মতো কাছে পেয়েছিল, সেই আয়েশার মৃধাও যেন আজ তার থেকে হাজার হাজার মাইল দূরে সরে যাচ্ছেন। এই বিশাল পৃথিবীতে দেখতে গেলে জীবার কাছে সবই আছে, অথচ তার নিজের বলতে আসলে কিছুই নেই। নিজের তীব্র দীর্ঘশ্বাস চেপে ধরে জেবা পাশে শুয়ে থাকা অরির দিকে তাকালো। অরি এক পাশে গাল ফুলিয়ে বেশ নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তার বাদামি রেশমি চুলগুলো মুখের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়েটার চোখে রাজ্যের ঘুম আর প্রশান্তি। একদম নির্বিকার চিত্তে ঘুমোচ্ছে সে, যেন তার জীবনে কোনো অপ্রাপ্তি বা হাহাকার বলতে আর কিছুই অবশিষ্ট নেই। আর থাকবেই বা কেন? যার জীবনে শারীমের মতো একজন ভালোবাসায় ভরিয়ে রাখা স্বামী আছে, আর আরিশার মৃধার মতো পরম স্নেহশীল শ্বশুর আছেন, তার জীবনে তো দুঃখ পাওয়াটা কেবল একটা দুঃস্বপ্ন বই আর কিছুই নয়। জেবা ধীরে ধীরে হাত বাড়িয়ে অরির কপালে আটকে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিল। আলতো ছোঁয়ায় অরির ঘুমের ঘোরে একটু নড়ে চড়ে উঠল, তবে পরক্ষণেই আবার গভীর শান্তিতে তলিয়ে গেল। ঘুমন্ত অরিকে দেখতে এই মুহূর্তে কতটা নিষ্পাপ আর পবিত্র লাগছে। যেবার মনের গহীনে এক চিলতে আফসোস জেগে উঠল, ইস, আল্লাহ যদি অরির মতো তাকেও খানিকটা সীমিত দুঃখের পর এতটুকু সুখ দিত, সেও তো অন্তত একটু ভালোবাসা ডিজার্ভ করত, তাই না? সে তো জন্ম থেকেই শুধু আঘাত আর অবহেলা পেয়ে এলো। তবে তার এই আফসোসের মধ্যে বিন্দুমাত্র হিংসা ছিল না। অরি যে তার জীবনের সবচেয়ে সুন্দর উপহার,
এই অরিনা থাকলে জেবা হয়তো জীবনে খুশি শব্দটা আসল অনুভূতিটাই কোনোদিন বুঝতে পারতো না। জীবনে অরির মতো একজন খাঁটি বান্ধবী পাশে থাকলে আর কীই বা চাওয়ার থাকে। জেবা পরম যত্ন নত হয়ে অরির কপালে একটা ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দিল। অনেক তো হলো কান্নাকাটি, এবার আর নয়। সামনে যা আছে তা না হয় জেবা নিজের ভাগ্যলিপির ওপরেই ছেড়ে দিল। আর ভাববে না সে কিছুই। অরিকে এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে জেবা চোখ দুটো বুঝল। ঘুমের ঘরে অরি কারো উষ্ণ উপস্থিতি আর জড়িয়ে ধরা টের পেয়ে নিজেও এক প্রশলা মিষ্টি আবেশে জেবাকে আঁকড়ে ধরল। সকাল 10:08। শেখ ভিলায় বিশাল চত্বরে এখন এক গা ছমছমে ভারী নিস্তব্ধতা আর স্বজন হারানোর আকুল কান্না ঝুলছে। নিচতলায় প্রশস্ত বসার ঘরে নেমে এসেছে ঘন কালো শোকের ছায়া। ফরেনসিক্স টেস্টের পর সব ঝামেলা মিটিয়ে অবশেষে সোলেমান শেখের খণ্ড বিখণ্ড দেহটি একটা কফিনে মুড়িয়ে বাড়িতে আনা হয়েছে। চারপাশে চেনা পরিচিতি, শোভাকাঙ্ক্ষী আর দূর দূরান্ত থেকে আসা আত্মীয় স্বজনের ভিড়। সবার মুখে বিষাদের ছাপ। একপাশে ভাইয়ের কফিনের ওপর মাথা রেখে অনবরত আছাড় খেয়ে কেঁদে চলেছেন আঞ্জুমা শেখ। তার কান্না যেন দেয়ালগুলোকেও কাঁপন ধরিয়ে দিচ্ছে। পাশে দাঁড়িয়ে তাকে কোনো মতে ধরে রাখা আপ্রাণ চেষ্টা করছে আরা। এই বয়সে এসে ভাইয়ের এই নৃশংস পরিণতি দেখে ওই ভদ্র মহিলার পক্ষে সহ্য করা সত্যিই অসম্ভব। ভাই ছাড়া আর যে তার এই জগতে আপন বলতে কেউই ছিল না। হাজার চেষ্টা করেও ওনাকে সেই মৃতদেহর পাশ থেকে সরিয়ে আনা যাচ্ছে না। আর এসব দৃশ্য দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গভীর নজরদারিতে পর্যবেক্ষণ করছেন আন্তারা মৃধা। পাশে দাঁড়িয়ে থাকা আরিশান মৃধার বাহু স্পর্শ করে থাকলেও ওনার দৃষ্টি একদম বরফের মতো ঠান্ডা। এত মানুষের আহাজারি আর হাহাকার ওনার কাছে স্রেফ এক চরম বিরক্তি। খোরাক ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। ওনার তীক্ষ্ণ ও হিংস্র চোখ দুটো শুধু একজনকে আড়াল থেকে মেপে চলেছে। সকালেই সোলেমান শেখের এই নৃশংস মৃত্যুর খবর পাওয়া মাত্রই আন্ত্রা মৃধা নিজের উদ্যোগী হয়ে জেবা আর অরিকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আয়েশার মৃধার কিছুই আইনি জটিলতা সামলাতে গিয়ে রাতে বাড়ি ফেরা হয়নি। সারিমকে সাথে নিয়ে ভোরবেলায় উনি সরাসরি এই স্পটে পৌঁছান। হট্টগোলের এক কোণে যেন আস্ত একটা লাশ হয়ে পড়ে আছে জেবা। অরির শক্ত কাঁধে মাথা রেখে নিথর হয়ে বসে আছে সে। মেয়েটার চোখ দুটো অসম্ভব রক্তবর্ণ ধারণ করেছে। কান্নারা শুকিয়ে এখন সেখানে যেন এক মরুভূমির খা খা শূন্যতা। বাবার এই ভয়াবহ ও পৈশাচিক মৃত্যু কিছুতেই মাথায় ঢোকাতে পারছে না জেবা। প্রতিটি মুহূর্তে মনে হচ্ছে এসবের জন্য সে নিজেই দায়ী। যদি সে আয়েশার মৃধাকে বিয়ে করার বাহানায় বাবার মনে এত আঘাত না দিত, নিজের ভালোবাসার মানুষকে পেতে গিয়ে যদি সেদিন লোকটার জন্য বাড়ি ছেড়ে চলে না যেত, তবে হয়তো তার বাবা আজ জীবিত থাকতো। সেদিন বাবা কত আশা আর করুণা নিয়ে তাকে ফিরিয়ে নিতে এসেছিল, অথচ সে কি করলো? আয়েশার মৃধার ভালোবাসায় জড়িয়ে নিজের বাবার একবারের জন্য খোঁজও নিল না।